Hello viewers. Hello. Hello. Hello viewers. Hello. Um, Hello. Hello viewers. আসসালামু আলাইকুম। আমি আসলে রাত্রি 10:30টায় ফেসবুক লাইভে আসতে চেয়েছিলাম, মনে হয় একটু 15 মিনিট আগেই এসে পড়লাম, সেজন্য কি বলবো। আচ্ছা, যারা দেখছেন সকলকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষীরা, যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সকলেরই প্রশ্নের উত্তর দিব, তবে আমার বক্তব্যের শুরুতেই আমি একটু কথা বলতে চাই। আমি আমার ফেসবুক লাইভের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার রাজনৈতিক গুরু, আমার অভিভাবক, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারকে। এরপর আসলে গত মাসে আমি অনেকদিন লাইভে আসি না, যার কারণে গত মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন গিয়েছে গত মাসের 28শে সেপ্টেম্বর। তো যেহেতু আমি তারপর আজকে প্রথম লাইভে আসলাম, তো আমার লাইভের মাধ্যমে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তারপরেও লাইভে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করেন এবং সুস্বাস্থ্য দান করেন। তারপর আমি সুস্বাস্থ্য কামনা করছি এবং রোগমুক্তি কামনা করছি আমাদের জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের সহধর্মিণী বেগম রওশন এরশাদ ম্যাডাম। শুনেছি তিনি আইসিইউতে অসুস্থ। আমি তার সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করছি। এবং পাশাপাশি জাতীয় পার্টির বর্তমান কো চেয়ারম্যান এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব, আমার ভাইয়ের মতো জনাব রুহুল আমিন হাওলাদার ভাই অসুস্থ, আইসিইউতে শুনেছি, কেবিনে চিকিৎসা নিচ্ছেন ইউনাইটেড হসপিটালে। হাওলাদার ভাইয়ের জন্য সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন যিনি বেগম খালেদা জিয়া, তিনিও শুনেছি অসুস্থ। আমি বেগম খালেদা জিয়ারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তো ভিউয়ার্স যারা দেখছেন, আসসালামু আলাইকুম। একজন সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম আপনাকে। একজন জানতে চেয়েছেন আপু কেমন আছেন। আমি ভালো আছি। তো যারা দেখছেন, আমাকে ঠিকমতো দেখা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন দয়া করে, একটু যদি জানান যে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রেজাউল ইসলাম, আমাদের জাতীয় পল্লী পার্টির, হ্যাঁ সবই বলবো ভাই, আস্তে আস্তে একটু একটু করে আসতেছি, সবই বলবো। তো কিছু আসলে বিষয় একটু আলোকপাত না করলে না, তারপর পরে আমি আমার সবকিছুই বলবো, রাজনৈতিক বিষয়াদি যারা প্রশ্ন করছেন। তবে যারা দেখছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা, যদি সম্ভব হয় আপনারা সকলেই একটু শেয়ার করে দেবেন, তাহলে হয়তো অনেকেই দেখতে পারবে আপনাদের পাশাপাশি। তাহলে আমাকে আবার আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দিতে হয় না। অনেকে SMS করে জানতে চান, মেসেজ করেন, মেসেঞ্জারে মেসেজ পাঠান,
ফোন করে জানতে চান, তো যার কারণে উত্তরগুলো তাহলে একটু শেয়ার করলে অনেকেই জানতে পারবে বিষয়গুলো। আচ্ছা, তারপরে আমি আমাদের সম্প্রতি যে একটা ওই আমাদের যে হিন্দু সনাতন ধর্মাবলী ভাই বোনরা, তাদের যে কিছুদিন আগে যে একটা পূজা মণ্ডপে যে তাণ্ডব বেশ কিছু জায়গায় হলো, তো আমি রংপুরের মাঝিপাড়ায়, ওদিকে নোয়াখালী, কুমিল্লা, সব জায়গাতে মানে অনেক বেশ কিছু জায়গাতে যে হামলা হলো হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি আমরা একটি সুন্দর আমরা মানে সৌহার্দ্য মুসলমান, আমরা সকলেই আমরা সৌহার্দ্যপূর্ণভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকব, এটাই কাম্য। মানে ইসলাম কিন্তু সহিংসতাকে বিশ্বাস করে না, ইসলাম শান্তির ধর্ম। তো আমরা মুসলিম হয়ে যদি শান্তি বজায় না রাখি, আসলে অবশ্য হামলাগুলো কে কিভাবে চালাচ্ছে সেগুলো কিছু ব্যাপার আছে, কিছু উস্কানিমূলক কথাবার্তা সব জায়গা থেকেই দেওয়া হয়। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে যাদেরকে আমরা সংখ্যালঘু আজকাল আবার বলা যায় না, যারা সংখ্যায় কম, আবার আমাদের মতো মুসলমানও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যায় অনেক কম, সেখানেও কিন্তু আজকে যদি আমরা সংখ্যায় যারা কম জাতি হিসেবে তাদের উপরে যদি আমরা মানে ধর্মের ভিত্তিতে যারা সংখ্যায় কম তাদের উপরে যদি আমরা কোনো রকম অন্যায় অবিচার করি, তাহলে আমরা যারা মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, যেখানে আমরা সংখ্যায় কম, তাদের উপরেই কিন্তু নির্যাতনটা তারা চালাবে। তো আমরা সম্প্রীতির দেশ আমাদের, আমরা মুসলিম, আমরা চাইব সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সকলেই একে অপরের শান্তিপূর্ণভাবে বসবাস করব, এটাই কাম্য। ফাতেমা চৌধুরী, আপনি আমাকে দেখছেন? আপু, তুমি কেমন আছো? তুমি দেখছো, সেটাতেই আমি অনেক খুশি। তুমি দেখলেই আমি খুশি। নিশ্চয়ই তুমি ভালো আছো। স্যারকে আমার সালাম দিও। তো অনেকেই হয়তো দেখছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা একটু পারলে যদি শেয়ার করে দেন তাহলে হয়তো অনেকেই দেখতে পারবে, বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা আবার বলি। আমাদের সম্প্রতি পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের স্বপ্নের পার্টি, জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তিত হয়েছেন, মানে পরিবর্তিত না, সরি, দুঃখিত, মানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সাহেব মারা গিয়েছেন। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেব মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ভাইকে মহাসচিব হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি মুজিবুল হক চুন্নু ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে। তো মনিরা আমিন কি লিখেছেন ঠিক পড়তে পারছি না, মানে আলো এসে পড়েছে। আপু, আপনাকে ভীষণ সুন্দর লাগছে, তবে এখন আর টকশোতে দেখি না। ভাই, টকশোতে দেখেন না? ধন্যবাদ আপনাকে। তবে এখন টকশোতে দেখেন না এই জন্য কারণ আমি দীর্ঘদিন যাবৎ গাইবান্ধায় অবস্থান করছি, আমার কিছু পারিবারিক এবং ব্যক্তিগত কারণে, কিছু মানে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, যা আমি দীর্ঘদিন প্রায় 2 বছর যাবৎ আমি গাইবান্ধায় অবস্থান করছি, যার কারণেই আপনারা টকশোতে দেখেন না। তবে অনলাইনে বিভিন্ন টিভি থেকে অ্যাড হতে বলে, কিন্তু আসলে গাইবান্ধায় তো ওরকম সময় সুযোগ, ওনাদের সময় আমার সময় সবকিছু মিলে হয়ে ওঠে না, যার কারণে আসলে টকশোগুলোতে অ্যাড হওয়া হয় না। তবে ইনশাল্লাহ সবকিছু সমাধান করে আমি যখন ঢাকায় ফিরবো, ইনশাল্লাহ আবারও আমাকে টকশোতে দেখতে পারবেন আপনারা, এটুকুই। তো আচ্ছা, প্রথমে আমি অনেকগুলো বিষয় আমি আলোকপাত করব, তারপরে সবার আগে আমি একটা রাজনৈতিক বিষয়ে আলোকপাত করতে চাই, যেটা আমার শুভাকাঙ্ক্ষী নেতাকর্মীরা খুবই আমাকে জানতে চান, খুবই প্রশ্ন করেন, যার কারণে সেই প্রশ্নের উত্তরটাই আমার সবার আগে দেওয়া উচিত। সেটা হলো, আপনারা সকলেই জানেন আমি
পল্লীবন্ধু হালাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যার আমাকে রাজনীতিতে এনেছিলেন এবং জাতীয় পার্টিতে যুক্ত করেছিলেন। আমি প্রথম 3 বছর জাতীয় পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে কাজ করেছি। এরপরে আমার কাজে খুশি হয়ে পল্লীবন্ধু আমাকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। আমি 5 বছর জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছিলাম। এরপর আমার কর্মকাণ্ডে খুশি হয়ে পল্লীবন্ধু হালাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যার আমাকে তার রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করেছিলেন। আমি 2 বছর রাজনৈতিক উপদেষ্টা থাকবার পর গণতন্ত্র বিষয়কে যে অবশ্যই সব বিষয়ে আসব। তো আমি 2 বছর পল্লীবন্ধুর রাজনৈতিক উপদেষ্টা থাকার পর আমার সবকিছুতেই উনি খুশি হয়ে আমাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নিয়োগ করেছিলেন এবং স্যারের মৃত্যুর 1 বছর পর পর্যন্ত আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলাম এবং স্যারের আমৃত্যু আমি স্যারের রাজনৈতিক উপদেষ্টা ছিলাম। এরপর স্যারের মৃত্যুর পর আমি দীর্ঘদিন 1 বছর বেশ এখনো আমি সত্যি কথা স্যারের শোক তো ভুলবার মতো নয়। স্যারকে হারাবার বেদনা সবাই ভুলে গেলেও হয়তো আমি ভুলতে পারবো না কোনোদিনও। সারা জীবন সে বেদনা আমাকে বয়ে বেড়াতে হবে, সে কষ্ট। কিন্তু আমি আসলে এত বেশি শোকার্ত ছিলাম যে স্যারের মৃত্যুর পর আমি প্রায় বছরখানেক আর জাতীয় পার্টির ওদিকটা যাইনি। আর সত্যি কথা আমি বলি, আসলে ফেসবুক লাইভে এটা বলবো কিনা আজকে আমি জানি না, তবে পল্লীবন্ধু এরশাদ স্যার শুধু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করেই উনি ক্ষান্ত হননি। উনি চেয়েছিলেন যেন আমি এমপি হই এবং এমপি হলে উনি একদিন কথায় কথায় বলেওছিলাম যে জাতীয় পার্টি থেকে যদি 3 জন মন্ত্রীও হয় তুমি তার মধ্যে একজন থাকবে। এ কথাটা অনেকের সামনেই তিনি বলেছেন, মানে তারা হয়তো এখন অনেকেই বিভিন্ন কারণে কথা বলতে চান না, চুপসে যান সত্যি কথাগুলো। শুধু তাই নয়, আজকে ফেসবুক লাইভে আমি বলছি, আপনারা ভাবতে পারেন যে কেন অনেকেই জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রী কেন আমাকে মানে আমাকে শত্রু মনে করে। তার কারণটা আসলে বলা উচিত সবাইকে আমার আসলে, কারণ না হলে আমি নিজে তো স্বস্তি পাই না। সত্যি কথা, পল্লীবন্ধুর শেষ ইচ্ছা, মানে পল্লীবন্ধু শেষের দিকে একটা মনস্থির করেছিলেন, এটা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, মানে এখন আসলে ফেসবুক লাইভে এত কিছু বলা যাবে না, তবে এটা দেশে বিদেশে অনেকেই জানতেন যে পল্লীবন্ধু চেয়েছিলেন যে হয়তো যদি সম্ভব হয় তাহলে উনি মানে সত্যি কথা আরো অনেক উপরে দেখতে চেয়েছিলেন আমাকে। এখন যদি আমি এর বাইরে বেশি কিছু বলি তাহলে দেখা যাবে যে আবার একদম বিরাট মানে কেউ না খুশি হয়ে আবার আমার নামে অকথ্য গালিগালাজ, অকথ্য কথাবার্তা বলতেও শুরু করতে পারে কারো একদম একান্ত ফেসবুক ব্যবহারকারী যারা আছেন, যার কারণে এর বেশি কিছু বলতে চাই না। তবে একটা কথা, ফেসবুক লেখালেখির বিষয়ে যে কথাটা আসলো, দেখেন আমি আজকে একটা নিউজ দেখলাম, আমাকে এক সাংবাদিক ভাই পাঠিয়েছেন যে ফেসবুক ব্যবহারকারীদের যন্ত্রণায় জাতীয় পার্টি বিড়ম্বনায় বা এরকম একটা কিছু, মানে জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা, বিশেষ করে নেতারা মানে ফেসবুক বিড়ম্বনায়। তো এর কারণ দেখেন, যে 20টা নাম দেখলাম আমি ওখানে, যে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং দরকার হলে তাদের বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। আজকে বলি, এই 20 জন মানুষের মধ্যে প্রায় বেশিরভাগ ফেসবুক আইডি থেকেই একটা সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো, নোংরা ভাষায় গালিগালাজ করা হতো। আমি একজন ব্যারিস্টার, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, তারপরেও আমাকে ওই ফেসবুক আইডি গুলো থেকে জঘন্য ভাষায় গালিগালাজ করা হতো এবং আমি জানতাম এগুলো তাদেরকে দিয়ে কে মানে করায় বা করাতো। এখন দেখেন, যারা আমাকে তাদের এই 20টা আইডি বেশিরভাগগুলো দিয়ে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করতো, এখন সেই আইডিগুলো থেকেই তাদের নামেই নোংরা অকথ্য ভাষায় লেখালেখি হচ্ছে। একেই বলে আল্লাহর বিচার। তো আল্লাহ একজন আছেন মহান, তিনি বিচার করেন। আমি ইতিমধ্যে অনেকগুলো বিচার পেয়েছি, আশা করি আর ভবিষ্যতে বাকি বিচারগুলোও পাবো ইনশাল্লাহ। বাকি সকলের বিচার আমি দেখে মরতে পারবো, এটা আমার বিশ্বাস। সে রাজনৈতিকই হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যারা আমার সঙ্গে অন্যায় অবিচার করেছে,
আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আমি বিচার পেয়েছি এবং পাবো আশা করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপরে প্রায় পল্লীবন্ধুর মৃত্যুর প্রায় বছরখানেক পরে জাতীয় পার্টিতে সম্মেলন হলো। সম্মেলনের পর আমাকে বর্তমান যিনি চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেব, উনি কিন্তু সম্মেলনের আগে আমাকে নিজে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপরে সম্মেলন পার হলো, এরপরে উনি আমাকে প্রেসিডিয়াম মেম্বার থেকে বাদ দিলেন, বলতে গেলে জাতীয় পার্টি থেকেই বাদ দিলেন, শুধু প্রেসিডিয়াম না, আমাকে উনি কোথাওই রাখেন নাই, জাতীয় পার্টি থেকেই উনি আমাকে মাইনাস করেছেন। তো স্বভাবতই আমি একজন রাজনীতিবিদ, আর পল্লীবন্ধু স্বপ্ন বাস্তবায়ন, আদর্শকে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য, তিনি আমার রাজনৈতিক গুরু। তো সুতরাং আমাকে এখন জাতীয় পার্টির জি এম কাদের সাহেব আমাকে মাইনাস করেছেন বলে যে আমি রাজনীতি ছেড়ে দেব, তা তো হতে পারে না। তো আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমার 14 বছরের রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, কর্মকাণ্ড, এলাকায় আমার রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলোকে আমি পুঁজি করে আমি টকশো করা মানুষ, সকলেই আমাকে অনেকেই আবার বলেন, মানে এমনও বলেন যে আমি জাতীয় পার্টির টকশো স্টার, এরকমও বলেন। তো সেই মানুষ আমি, আমাকে যে শুধু জনাব জি এম কাদের মাইনাস করেছে বলেই তো আমি রাজনীতি থেকে মাইনাস হয়ে যেতে পারি না। তো সুতরাং আমি একটা অনানুষ্ঠানিকভাবে আমার একটা নতুন দল জাতীয় পল্লী পার্টির ঘোষণা দিয়েছিলাম, যে জাতীয় পল্লী পার্টি জেপিপি, সেটা আমি অনানুষ্ঠানিকভাবে অনলাইন ভিত্তিক একটা ঘোষণা দিয়েছিলাম, কারণ আমি অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে এই ঘোষণা প্রায় বছরখানেক আগে আমি দিয়েছি, এই ইতিমধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, জাতীয় পার্টির অনেক নেতাকর্মী, সিনিয়র মানে মধ্যম সারির মানে সব ধরনের নেতাকর্মী আমাকে, অনেক নেতাকর্মী ফোন করে করে মেসেজ করে করে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন জাতীয় পার্টি না ছাড়ি। তো আমার কথা হচ্ছে, আমি তো জাতীয় পার্টি ছাড়িনি, আমাকে মানে আমাকে মাইনাস করা হয়েছে, তো আমি জোর করে তো জাতীয় পার্টি করতে পারি না। তো আপনাদের অনুরোধের কারণেই আমি জনাব জি এম কাদেরের সঙ্গে গত 2-3 মাসে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, অনেকবার আপনাদের, শুধুমাত্র আপনারা যাতে আমাকে ভুল না বোঝেন, আপনাদের রিকোয়েস্ট রক্ষা করতেই আমি অনেকবার জি এম কাদের সাহেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু জি এম কাদের সাহেব আমাকে কোনো রেসপন্স করেননি, সত্যি কথা। হ্যাঁ, একদিন করেছিলেন, ওনার পিএস তোয়েব সাহেবকে দিয়ে ফোন করিয়েছিলেন, ওই পর্যন্তই। এরপরে আমি বেশ এসএমএস করছি, কয়েকদিন ফোনও করেছি, উনি কোনো আর রেসপন্স করেন নাই। তো আমি আরো 2-1 মাস তবুও দেখব, দেখার পরে আমি সিদ্ধান্ত নেব যে আমি কি করব, রাজনৈতিক সিদ্ধান্ত আমার কি হবে। আমি আরো 2-1 মাস দেখব, ইনশাল্লাহ আগামী বছরের জানুয়ারিতে আমার নতুন রাজনৈতিক কার্যক্রম কিংবা যাই হোক না কেন, আগামী বছরের জানুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো এই প্রশ্নের উত্তরটা আমার দেয়া দরকার ছিল, তাই দিলাম। তো এখন আসুন, মনির আমিন লিখেছেন, আপনি জাপা ছাড়বেন না, নতুন দল করার দরকার নেই। আরে ভাই, আমি মনিরা আমিন, আমি তো জাপা ছাড়ি নাই, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা কেন, তখন থেকে তো প্রতিদিনই তো একই কথা ঘুরে ঘুরে বলি, তারপরেও আপনারা কেন বুঝতে চান না? জোর করে আমি জাতীয় পার্টি করবো নাকি? আমি জনাব জি এম কাদেরের সঙ্গে গত 3 মাসে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনো রেসপন্স করেন নাই, তো আমি জোর করে জাতীয় পার্টি করবো নাকি? এটা আপনারা কেন বুঝতে চান না? এটা তো সাধারণ একটা বিষয়, আপনাদেরকে বুঝতে হবে। তা আমি নতুন দল করি, যাই করি, আমার রাজনৈতিক সিদ্ধান্ত আমি আর আগামী মাসের জানুয়ারিতে ইনশাল্লাহ আপনারা সকলেই জানতে পারবেন। এই 2 মাস আমার পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়ে নিয়ে আমি খুব একটু ঝামেলার মধ্যে আছি, প্লাস আমি আরো 2 মাস অপেক্ষা করতে চাই, দেখি জনাব জি এম কাদের সাহেব কোনো রেসপন্স করেন কিনা। এটা শুধুমাত্র আপনাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধের কারণে আমি এই কাজটা করেছি, আদারওয়াইজ আমার নিজের কোনো এমন কোনো ইয়ে নাই। তো যাই হোক, এখন সত্যি কথা, যারা ফেসবুকে যুক্ত আছেন আপনারা সকলেই যদি একটু শেয়ার করেন তাহলে বাকি সকলেই দেখতে পারবে আশা করি। মনিরা আমিন অনেক কমেন্ট করছেন, আপনাকে আপু, আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে হারাতে পারবো না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি তো হারাতে চাই না ভাই, এখন যদি কি বলবো আর। তো কে কে আছেন ফেসবুকে দেখি, এখন সকলে প্রশ্নের উত্তর দিতে চাই, যে কেউ কেউ যদি কোনো কিছু জানতে চান।
আসলে আমি মোটামুটি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করি মাঝে মধ্যে, যেরকম গত কয়েকদিনে কি বলবো, মানুষের, আপনি একজন বলেছেন গণতন্ত্র নিয়ে কথা বলতে। আসলে গণতন্ত্র নিয়ে কি কথা বলবো বলেন? গণতন্ত্র তো এখন ওই যে হুসেন মোহাম্মদ এরশাদ স্যার বলেছিলেন গণতন্ত্র এখন 100 হাত মাটির নিচে। তো গণতন্ত্র এখন সত্যি কথা 100 হাত মাটির নিচেই। তবে মানে কি বলবো, আসলে গণতন্ত্র নিয়ে কোনো কিছু বলতে গেলে এখন হাসি পায়। স্যার হয়তো স্যার হয়তো ওপার থেকে কর্মকাণ্ড দেখেও হাসছেন যে এই হলো গণতন্ত্র, এর জন্যই লাশের রাজনীতি করে তোমরা আমাকে ক্ষমতা থেকে নামিয়েছিলে, এটা ভেবে হয়তো ওপার থেকে পল্লী বন্ধু হাসছেন। তো কি বলবো, জীবিত থাকতেও উনি হেসেছেন বহু এই বিষয়টা নিয়ে, তার এখন হয়তো ওপার থেকে দেখে হাসছেন। তবে একটা কথা কি, যে যদি উন্নয়নই গণতন্ত্রের চাবিকাঠি হয়, তাহলে তো গণতন্ত্রের প্রবক্তা বা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যার। কারণ বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সেটা সব সিংহভাগ পল্লী বন্ধুর আমলেই থেকেই শুরু হয়েছে। পল্লী বন্ধু হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা, মানে উন্নয়নের রূপকার, বাংলাদেশের উন্নয়নের রূপকার। তো উন্নয়নই যদি গণতন্ত্রের চাবিকাঠি মাপকাঠি হয়, তাহলে তো পল্লী বন্ধু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের রূপকার, গণতন্ত্রের ধারক বাহক। তো এটুকুই বলবো, আর কিছু সত্যি কথা বলতে চাই না। প্রতিদিনই দেখছি হাজার হাজার, মানে কি বলবো, মানে প্রত্যেক দিন টিভিতে দেখছি। গত পরশু দিন দেখলাম এক বৃদ্ধ ভ্যান চালক, রিক্সা চালক, তাকে, তার স্ত্রীকে এবং তার মেয়েকে কুপিয়ে মেরে তার বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়া হয়েছে। পুরো পরে লাশ 3টা ভেসে উঠেছে। এর নাম কি গণতন্ত্র? এটাই গণতন্ত্র? এর জন্যই কি পল্লীবন্ধু ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন? মনে তো হয় না। তারপরে গতকাল দেখলাম একটা 9ম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে, সন্ত্রাসীরা কুপিয়ে, এত সুন্দর মেয়েটা, নাক মুখ চোখ এত সুন্দর মেয়েটার, আমি শুধু আমার চোখ দিয়ে আমার জল ঝরে গেল যে এত সুন্দর একটা 9ম শ্রেণীর মেয়ে, তাকে কুপিয়ে সন্ত্রাসীরা মেরে ফেলেছে স্কুলে যাবার পথে। এবং সম্ভবত তার সঙ্গে যিনি ছিলেন তিনি, তাকেও জখম করা হয়েছে। এর নাম কি গণতন্ত্র? আসেন, দ্রব্যমূল্য যদি কি বলবো, আমাদের জনৈক একজন এমপি মন্ত্রী সাহেব কয়েকদিন 2-3 দিন আগে নাকি বলেছেন, পেপার পত্রিকা মিডিয়ায় দেখলাম আর কি, আমি যদিও এটার একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছি, যে ভাত কম খেলে চালের উপরে চাপ কমবে। তো ভাত কম খেলে যেরকম চালের উপরে চাপ কমবে, এটা সত্য কথা, তেমনি ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধভাবে ইনকাম, বালিশকাণ্ড, এসব যদি পোস্টার কাণ্ড, এসব যদি কমে, তাহলে তো সাধারণ মানুষের জীবনযাত্রার উপরেও চাপটা কমবে। তো সেগুলো একটু কমান না আপনারা, তাহলেই তো সাধারণ মানুষ বাঁচতে পারে। গতকাল, এর আগে দেখেছি আমরা বালিশকাণ্ড, এক বালিশের দাম কত হাজার, নাকি 70,000, নাকি 1.5 লাখ না কত টাকা, এক পর্দার দাম তো 2, 3, 4, 5 লাখ টাকা। গত পরশু দিন আবার দেখলাম আমরা এক পোস্টার নাকি 70 টাকা। তো যে পোস্টার 10 টাকায় মার্কেট ভ্যালু, ছাপানো 10 টাকা। তো এই যে বাড়তি যে 10 টাকার পোস্টার 70 টাকা করে নেওয়া হচ্ছে, তাহলে এই যে বাড়তি যে 60 টাকা, এই 60 টাকার প্রভাব তো সাধারণ মানুষের উপরে পড়ছে। তো এগুলো কমালেই তো সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে চাপটা কমে, তাই না? তো আপনারা ওগুলো কমান না কেন? যে কোনো জায়গায়, আপনি সরকারি বলেন, বেসরকারি বলেন, ইভেন আমি আপনাদেরকে বলি, ডাক্তার যে রোগী দেখে, ডাক্তারের রোগীর সিরিয়াল যে নেয়, যেখানে, সেখানেও ঘুষ না দিলে আপনি ডাক্তারের সিরিয়াল পাবেন না। তাহলে কোন দেশে বসবাস করছি আমরা, বলুন? আমরা কোন দেশে আছি যে ডাক্তারের আপনি সিরিয়াল নিতে যাবেন, সেখানেও পয়সা না দিলে আপনি সিরিয়াল পাবেন না?
বলেন, এই হলো আমাদের দেশে। আপনি শুধু সরকারকে দোষারোপ করে কি করবেন? দুর্নীতি এখন আমাদের রন্ধে রন্ধে, রক্তের মধ্যে মিশে গেছে ঘুষ দুর্নীতি। ঘুষ খাওয়াটা যেন এটা একটা স্বাভাবিক ম্যাটার, মানে ঘুষ আমরা দিতেও লজ্জাবোধ করি না, ঘুষ নিতেও লজ্জাবোধ করি না, দুর্নীতি করতেও লজ্জাবোধ করি না, দুর্নীতি সাপোর্ট করতেও লজ্জাবোধ করি না। এখন এখন অরাজক দেশে আমরা বসবাস করছি, আল্লাহ জানে। মানে একটা ঘুষ দুর্নীতি এগুলো যেন একটা স্বাভাবিক। আপনারা আরো আরো দেখবেন, সত্যি কথা, ইদানিং কিন্তু ঢাকায় তুলনামূলকভাবে ছিনতাই কম। তো আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, প্রশাসন মানে সত্যি কথা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষকে জিজ্ঞেস করেছি যে আগের তুলনায় ইদানিং যেরকম ঢাকায় আমার বাসার সামনে প্রায় ওই গলি মানে একটা রাস্তায় প্রায় চিৎকার শোনা যেত, ছিনতাই ছিনতাই ছিনতাই, ইদানিং শোনা যায় না। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ইদানিং ছিনতাই কি কমে গেছে? বলে ছিনতাইকারী আর নাই, কারণ ছিনতাই করতে গেলে তো মার খেয়ে মরে যাবে বা আহত হবে বা জেল খাটতে হবে বা অনেক সমস্যা। তার থেকে এখন চাঁদা তোলা, মানে চাঁদা তোলাটা একটা স্বাভাবিক ঘটনা। মানে আপনি সে হাট বাজারে বলেন, সে আপনি দোকানদারে বলেন, সে আপনি যেখানেই বলেন না কেন, চাঁদা তোলাটা একটা স্বাভাবিক বিষয়, যার কারণে আর মানুষের চিন্তায় প্রয়োজন হয় না। তো তারপর কি বলবো, আপনি আমার বাড়ির কাজের মেয়ে, আজকে কথায় কথায় আমি তাকে বলছিলাম যে সরকারি যে সরকার যে ঘর দিচ্ছে দরিদ্র মানুষকে, তোরা কি তা পেয়েছিস কোনো একটা? বলে না, বলেছি যে যারা দায়িত্বে থাকে তাদেরকে বলেছি, বলে যে 20-30 হাজার করে টাকা দিতে হবে, তাহলে ওই যে প্রধানমন্ত্রীর যে প্রায়োরিটি যে বাড়ি, তাহলে সে পাবে। তাহলে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রায়োরিটি প্রজেক্টে যারা অ্যাডভান্স নিয়ে কাজ করে, গরিব মানুষের কাছ থেকে মানে টাকা চাওয়ার স্পর্ধা করে, তাহলে এই সমস্যার সমাধান কোথায়? আমি তো ঠিক জানি না আসলে। শুধু তাই না, বিধবা ভাতা বলেন বা হচ্ছে আপনার বয়স্ক ভাতার যে কার্ড দেওয়া হয়, সে প্রতি কার্ড প্রতি 3,000, 4,000, 5,000 টাকা করে চাঁদা নেওয়া হয়। এগুলো আমার নিজের চোখে দেখা, নিজে আমার বাসার আশেপাশে যারা আমার কর্মচারী, আমার বাসার লোকজন যারা আছে, এগুলো আমার নিজের চোখে দেখা। একটা বয়স্ক ভাতা করতে 3-4, 5,000 টাকা চাঁদা দিতে হয়, ঘুষ দিতে হয়, না হলে তার বয়স্ক ভাতা হয় না। বিধবা ভাতার জন্য 5,000 টাকা নাকি চাঁদা দিতে হয় ওই এলাকায় সংশ্লিষ্ট যিনি থাকেন তাদেরকে, না হলে নাকি বিধবা ভাতা হয় না। সরকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি যে বাসস্থান, সেটা নিতে নাকি 20-30 হাজার টাকা করে টাকা দিতে হয়। সে 20-30 হাজার টাকা দেবার পরেও তো ঘর ভেঙে পড়ছে। তো কোন দেশে আছি আমরা বলুন? দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, অবৈধ টাকার ছড়াছড়ি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা অবৈধ পথে ইনকাম করতে জানি না, তারা কিভাবে চলবো? তারা কিভাবে জীবনযাপন করব? আমরা তো কারো কাছ থেকে চাইতেও পারবো না, দুর্নীতিও করতে পারবো না। আমরা কিভাবে বাঁচবো? সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? উন্নয়নের যত প্রেসার, উন্নয়ন হচ্ছে ঠিক আছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ জীবন দান করুক, সুস্থতা দান করুক। কারণ আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সৎ একজন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা অত্যন্ত একজন ভালো মনের মানুষ। মানে তার নিজের কোনো লোভ স্বার্থ কোনো কিচ্ছু নেই, ওনার নিজের চাহিদা বলতে কোনো কিছু নেই। এটা আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী মন থেকে চান দেশকে সুন্দর করতে, কিন্তু এই যে দেশের পরিস্থিতি, এটা কিভাবে ঠিক হবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে তাকান, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করে দিন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন। না হলে আপনার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারলে আপনার এই উন্নয়ন মানুষকে কোনো শান্তি দেবে না।
মানুষকে স্বস্তি দেবে না। মানুষের মন জয় করতে পারবেন না আপনি ওই উন্নয়ন দিয়ে, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারেন। আর এসব কিছুর মূলে আমি মনে করি সত্যি কথা যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, যা কিছু বলেন, সব কিছুর মূল হচ্ছে বাংলাদেশে কোনো শক্তিশালী বিরোধী দল নেই। শক্তিশালী বিরোধী দল নেই বলেই সরকারকে কোনো জবাবদিহি করতে হয় না, সরকারের জবাবদিহিতার কোনো প্রয়োজন হয় না, সরকারি লোকজনের কোনো জবাবদিহিতার জায়গা নেই, তাদের কোনো কিছু কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। যে শক্তিশালী বিরোধী দল নাই বলেই এই সব কিছু মাথাচাড়া দিয়েছে। আজকে যদি দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, অবশ্যই সরকার ভীত থাকতো, অবশ্যই সরকার এসবের জবাবদিহিতা থাকতো, তখন সরকার অনেক কিছুই করতে পারতো না। সরকার বলতে তো শুধু ব্যক্তি শেখ হাসিনা না, সরকার বলতে সামগ্রিক সবকিছু। ওনারা শুধু পারেন কি, সরকারের মন্ত্রী, কিছু কিছু মন্ত্রী আছেন যারা শুধু অবাঞ্ছিত, কি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দেখবেন কোনো কোনো মন্ত্রী এমপি মানে অবাঞ্ছিত কোনো একটা কথা বলে ফট করে বলে ফেলেন। কদিন আগে দেখেছি তো আমাদের এক মন্ত্রী ধর্ম নিয়ে মানে এক কথা বলে তো পুরো ভাইরাল হয়ে গেলেন। তো আমরা পারি খালি মাঝখান দিয়ে কতগুলো হঠাৎ হঠাৎ এমন কিছু কথা বলতে, তো মানে যেগুলো জনসাধারণের মধ্যে আরো খুব বাড়িয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি জীবনযাত্রার যাতে সহজ হয়, সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে, আপনারা সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করে দেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরুন, তাহলে আপনি দেখবেন আপনার উন্নয়ন মানে তখন আপনার উন্নয়নগুলো মানুষের কাছে দৃশ্যমান হবে। মানুষ তখন বুঝবে যে না, উন্নয়ন আমাদের জন্যই হচ্ছে। এখন তো বলে উন্নয়ন দিয়ে কি করবো, উন্নয়নের চাপ তো সাধারণ মানুষের উপরেই এসে পড়ছে। সাধারণ মানুষের করের টাকাতেই তো উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই তো উন্নয়ন হচ্ছে। তো যদি সেই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় উন্নয়নের যে দুর্নীতি, উন্নয়ন করতে গিয়ে সেগুলো যদি আমরা লাগাম টেনে না ধরি, সাধারণ মানুষের জীবনযাত্রা যদি সহজ করতে না পারি, তাহলে এই উন্নয়ন তো আমাদের কোনো আসলে কাজে লাগবে না। তো আসলে অনেক কথাই বললাম। কারা কারা দেখছেন, যারা যুক্ত হয়েছেন, একটু আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। যদি জানান তাহলে উপকৃত হই। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। কারা কারা দেখছেন একটু জানান। হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম কিনা তাও বুঝতে পারছি না, মাঝে মাঝে খুব নেটওয়ার্ক খুবই প্রবলেম করে। হ্যালো, কারা কারা দেখছেন একটু জানাবেন প্লিজ। হ্যালো, কারো কিছু জানবার থাকলে জানতে চাইতে পারেন, আমি উত্তর দিচ্ছি। অনেকেই দেখছেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সোহাগ বোধহয় এর আগে, সোহাগ নামে আমার এক ছোট ভাই, সে দেখছিল এবং বেশ কিছু কমেন্টও করেছে। আমি সত্যি কথা পড়তে পারিনি। খায়রুল ইসলাম লিখেছেন তেল, চিনি, ডালের দাম এখন অনেক। হ্যাঁ অবশ্যই, সেটাই তো বললাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মতো মানুষও হিমশিম খাচ্ছে সংসার চালাতে। তো সাধারণ মানুষ কি করবে? আমি মাঝে মাঝে ভেবে পাই না যে সাধারণ মানুষ কি করে বাঁচবে, কি করে তাদের জীবনযাত্রা চলবে, আল্লাহ পাক জানেন। যারা দুর্নীতি করতে জানে না, যারা অবৈধভাবে টাকা ইনকাম করতে জানে না, তাদের জীবনযাত্রা কিভাবে যাবে আল্লাহ জানে। খায়রুল ইসলাম লিখেছেন, শোনা যাচ্ছে, ধন্যবাদ। কেউ কিছু জানতে চাইলে আপকামিং ভাই, এখানে আলো পড়েছে তো, যার কারণে আপনার লেখাটা পড়তে পারলাম না। আলোর কারণে একটু পড়তে সমস্যা হচ্ছে। আরো সমস্যা হচ্ছে আসলে সত্যি কথা, আমার চোখের প্রবলেম। আমি চশমা রেখে এসেছি ঢাকায় অনেকদিন, এখানে আর
গাফিলতি করে, বিশেষ করে করোনার ভয়ে আমি আর ডাক্তারের কাছে যাইও নি, আমি চোখও দেখাইনি, যার কারণে দূরের লেখা একটু পড়তেও অসুবিধা হয়, আর ক্যামেরাটা তো অল্প একটু দূরে রাখতে হয়, যার কারণে আসলে অনেক সময় আলো টালো পড়লে লেখা পড়তে পারি না চোখের প্রবলেমের জন্য। করোনার ভয়ে আমার এখন এমন অবস্থা হয়েছে আমি ডাক্তারের কাছে যেতেও ভয় পাই, কারণ ডাক্তারের কাছে যত রোগী এবং ডাক্তারদের কাছেই যত দেখবেন যে হাসপাতালের কথা শুনলেই ভয় লাগে এখন আমার। তো যা হোক, পাপ্পু আঙ্কেল দেখছেন, ধন্যবাদ পাপ্পু আঙ্কেল। মেয়ের বিয়ে দিলেন, আমাকে দাওয়াত করলেন না, আমি খুবই আশাহত হয়েছি। আমি ভেবেছিলাম আপনি মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত করবেন, কিন্তু আপনি পাপ্পু আঙ্কেল আপনি মেয়ের বিয়ে দিলেন অথচ আমাকে দাওয়াত করলেন না, খুবই দুঃখজনক ঘটনা। কে দেখছেন? আর নিশ্চয়ই খালামণি ভালো আছে, আর আশফির জন্য আমার শুভকামনা রইল। দাওয়াত দিন বা না দিন, দাওয়াত দেননি তাতে কিছু যায় আসে না, বাট আশফির জন্য শুভকামনা। খালামণিকে সালাম দিয়েন। আর কারো কিছু জানবার থাকলে বলতে পারেন। অনেক কথাই ভাবি যে লাইভে এসে অনেক কথাই বলবো, বাট বলার সময় আসলে নিজে থেকে মানে আর মনে হয় না। কেউ যদি একটু ইস্যু ধরিয়ে দেন তাহলে কথা বলা যায়। কারো কিছু জানবার থাকলে, কোনো ইস্যু থাকলে আমাকে জানাতে পারেন, আমি বলতে পারি। তবে একটা কথা বলবো যে ধর্ম নিয়ে আমাদের দেশে যা হচ্ছে, এই সহিংসতা, সাম্প্রদায়িক যে সহিংসতা, এইটা আমি সব পক্ষকেই অনুরোধ করব। ফেসবুকেও আমি স্ট্যাটাস অনেক সময় দিয়েছি, আমি সব পক্ষকেই অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, আপনারা কেউই কোনো পক্ষই ফেসবুকে উস্কানিমূলক কোনো কথা কিংবা উস্কানিমূলক কোনো মন্তব্য করবেন না, দয়া করে প্লিজ। অনেককে দেখি একেবারেই মানে কঠোর হয়ে আবার মানে ইসলামের বিরোধিতা করেন, সেটাও যেমন কাম্য না। আবার যারা আমাদের সংখ্যালঘু তো বলা যায় না, যারা সংখ্যা কম ধর্মীয় মানে জাতিগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, মানে খ্রিস্টান যারা আছেন, তাদের বিষয়েও যেমন কোনো কঠোর কথাটা বা কোনো উস্কানিমূলক কথাটা বলা যাবে না, তেমনি কোনো ধর্মের বিরুদ্ধেই উস্কানিমূলক কথা বলাটা আসলে বাঞ্ছনীয় নয়। কারণ ধর্ম এমন একটা সেন্সিটিভ ইস্যু যে সেটা সবারই মানে আত্মায় আঘাত করে আর কি। তো সেজন্য কোনো পক্ষই উস্কানিমূলক কোনো বক্তব্য না দেওয়াটাই ভালো। আসলে এর বেশি কিছু বলা উচিত না, কারণ সত্যি কথা ধর্ম বিষয়ে আমার নিজেরও জ্ঞান কম। যদিও আমি মানে আমি 24 ঘন্টা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বা না পড়ি না তা না, অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু আমি 24 ঘন্টা আমি আল্লাহর প্রতি একটা আমার বিশ্বাস নিয়ে আমি চলাফেরা করি। তো এটা আসলে আমার ধর্ম বিষয়ে আমি অত জ্ঞানীগুণী ব্যক্তি না যে আমি ধর্ম বিষয়ে কোনো কথা আমার বলা আসলে বাঞ্ছনীয় না। তারপরে যেহেতু এটা একটা সাম্প্রদায়িক ইস্যু, মানে সম্প্রতি এটা একটা বার্নিং ইস্যু, শুধু এটুকুই বলবো যে কোনো পক্ষই যেন উস্কানিমূলক কোনো কথাবার্তা না বলেন, এটাই বিনীত অনুরোধ থাকলো। আর কিছু, খায়রুল ইসলাম কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ খায়রুল ভাই, আপনি আমার একজন চরম শুভাকাঙ্ক্ষী। আপনি সবসময় আমার সব পোস্টে কমেন্ট করেন, লাইক করেন, সুন্দর সুন্দর কথা বলেন। নিশ্চয়ই আপনার পরিবার সকলে মিলে আপনি ভালো আছেন, আশা করি আপনি অনেক ভালো থাকেন। দোয়া রাখি আপনার জন্য, আমার জন্য দোয়া রাখবেন। কি বলবো, গাইবান্ধা প্রেস ক্লাবের সব মানে সেক্রেটারি সাহেব জনাব সাবু সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমি তার বিদেহী তার মাগফিরাত কামনা করছি, তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আবু জাফর সাহেব, উনি আমাকে খুবই স্নেহ করতেন। লাস্ট ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল গাইবান্ধার ডিসি অফিসে, জেলা প্রশাসকের কার্যালয়ে। উনি অনেক কথা বললেন। তো আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এবং জানি না বর্তমানে সেক্রেটারি নিয়োগ, সাধারণ প্রেস ক্লাবের সেক্রেটারি নিয়োগ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাকে আমার অভিনন্দন, এবং প্রেস ক্লাবের সকল সদস্য, গাইবান্ধা, পলাশবাড়ি, শুধু তাই না, বাংলাদেশের সকল মিডিয়া ব্যক্তিত্ব, সকল টিভি মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। সকলের প্রতি আমার কৃতজ্ঞতাও জানাচ্ছি। পাপ্পু আঙ্কেল, আপনি কমেন্ট করেছেন, আমার চোখের এমন 12টা বেজে গেছে, ঠিক পড়তে পারছি না। শুধু লাস্টে লিখেছেন মনে কিছু নিও না, না এরকম না, না মনে কিছু নিই না, এমনি মজা করলাম আপনার সঙ্গে। মনে কিছু নিব কেন, আমি জানি তো এটা জাস্ট আক্ট হয়েছে, আমি যে জানি, আর জাস্ট একটা আক্ট হয়েছে। যদিও আক্ট মানে বিয়ে, তবু আমি মনে কিছু নিলে আপনাকে বলতামই না। আমি জাস্ট জোকিং, মজা করলাম। আশফির প্রতি সমবেদনা রইল। কেউ দেখছেন কিনা, যারা দেখছেন কিছু জানতে চান কিনা বলুন, আমি উত্তর দেওয়ার জন্য আছি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। সবসময় তো লাইভে আসা সম্ভব হয় না, বিশেষ করে গাইবান্ধাতে থাকলে সবসময় টক শো কিংবা লাইভে আসা সবসময় সম্ভব হয় না। মানে সত্যি কথা, গাইবান্ধায় আসলে আমি একটু কেন জানি মা মাটির সঙ্গে মিশে যাই, একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করি, সাধারণ মানুষের মতো করে চলি, সাধারণ মানুষের মতো করে কথা বলি, সাধারণ মানুষের মতো করেই খাই, সাধারণ মানুষের মতো করে চলি, সাধারণ মানুষের সাথে মিশি, একটু গাছ টাছ লাগাই, গাছে পানি দিই, এসব করে সময় কাটে আসলে। যার কারণে গাইবান্ধায় আসলে সবসময় ফেসবুক লাইভ কিংবা টকশোতে আসা সম্ভব হয় না। শাহজালাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহজালাল, আপনাকে ধন্যবাদ। কে কে দেখছেন? তবে জাতীয় পার্টির অর্ক নিয়ে আসলে অনেক কথা আজকে বললাম, কারণ জাতীয় পার্টি তো আসলে আমার রক্তের সঙ্গে মিশে আছে, জাতীয় পার্টি আমার সন্তানের মতো। হ্যাঁ, তো জাতীয় পার্টি আমার সন্তানের মতো, যার কারণে জাতীয় পার্টির ভালো মন্দ অনেক কিছু হলেই আসলে ভালো হলেও ভালো লাগে, খারাপ হলে মন কাঁদে, কারণ পল্লী বন্ধুর স্বপ্ন জাতীয় পার্টির সঙ্গে জড়িত। আর পল্লী বন্ধুর স্বপ্ন মানেই আমার এবং আপনার সকলেরই স্বপ্ন, যারা ঈশ্বর সৈনিক তাদের স্বপ্ন, যার কারণে অনেক সময় জাতীয় পার্টি নিয়ে অনেক কথাই বলি। তো আমার বিশ্বাস, দেখা যাক, জনাব জিএম কাদের সাহেব এবং মুজিবুল হক, তার রানিং মেট মুজিবুল হক জন্য ভাই নিশ্চয়ই জাতীয় পার্টিকে ধরে রাখতে পারবে, এবং আশা করি দেখা যাক সামনের নির্বাচনে কি হয় না হয়, তাহলেই বোঝা যাবে। তবে ফেসবুক লাইভে আপনাদেরকে একটা কথা লাইভের মাধ্যমে বলতে চাই। আমি অনেকবার চেষ্টা করেছি জনাব জিএম কাদেরের সঙ্গে যোগাযোগ করবার, উনি একদিন রেসপন্স করেছিলেন, এরপরে আর কোনো রেসপন্স করেন নাই। আপনারা বলতে পারেন, মানে সত্যি কথা, আমার এমন কোনো প্রয়োজন নেই যে আমার নিজে থেকে এতবার করে তার সঙ্গে জোর করে করে মানে কথা বলতে হবে। আমি শুধু আপনাদের অনুরোধ রক্ষার জন্যই কাজটা করেছি, যাতে আপনারা আমাকে কখনো ভুল না বোঝেন। যারা বারবার করে বলেন জাতীয় পার্টিতে আসেন, জাতীয় পার্টিতে আসেন, তো শুধু তাদের অনুরোধ ছাড়া জাতীয় পার্টি ছাড়বেন না, অনেকে অনুরোধ করেন, যার কারণে আমি কিন্তু এই কাজটা করেছি। না হলে আদারওয়াইজ আমার এমন কোনো প্রয়োজন নেই যে আমি আমাকে মাইনাস করার পরেও আমি যোগাযোগ করার চেষ্টা করব। আমি শুধু আপনাদের অনুরোধ রক্ষার্থেই কাজটা করেছি। তো বাকিটা দেখা যাক। তো তবে এটুকু বলতে পারি, রাজনীতি নেশার মতো, রাজনীতিতে একবার কেউ ঢুকলে এটা আমি বলবো তো হেরোইন বা ইয়াবার নেশার থেকেও অনেক বেশি। মানে এই নেশা কখনো ছাড়ে না, এই নেশা, রাজনীতির নেশা কখনো ছাড়া সম্ভবও হয় না। রাজনীতিতে ঢুকে গেলে, রাজনীতিতে ইনভলভ হয়ে গেলে, রাজনীতি রক্তের সঙ্গে মিশে যায়, মানে রন্ধে রন্ধে ঢুকে যায় শরীরের রক্তের।
এই নেশা থেকে কখনো ছুটকারা পাওয়া যায় না। আর সাধারণ মানুষের মাঝে থাকারও মধ্যে যেরকম একটা নেশা থাকে, মানে সবকিছু রাজনীতি মানেই একটা নেশা আমি বলবো। তো তো সাময়িক হয়তো একটু আমার ব্যক্তিগত এবং পারিবারিক কিছু ঝামেলার কারণে আমি একটু মানে দেখছি কি হয়, কোথাকার পানি কি কোথায় যায়। আর সত্যি কথা, আমি একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছি। আমি সেটা বলতে পারবো না নির্দিষ্ট সময়টা কি বা কেন, আপনাদেরকে সেটা বলতে পারবো না ওপেন, বাট আমি একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছি। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তবে যেদিন সত্যি কথা দিনের ভোট দিনে হবে, যেদিন দিনের ভোট আর রাতে হবে না, যেদিন ভরা ব্যালট বাক্স যোগ করে ভোট গণনা হবে না, যেদিন মানে অন্য দলের এজেন্ট সব বের করে দিয়ে ভরা বাক্স অ্যাড করে যোগ করে ডিক্লেয়ার করা হবে না, যেদিন 12% ভোটকে কাস্টিং হলে সেটাকে বাড়িয়ে 40% দেখানো হবে না, সেদিন আমাদের মতো রাজনীতিবিদের প্রয়োজন হবে। সেদিন আমাদের মতো রাজনীতিবিদকে সবাই খুঁজবে। সেদিন আমাদের মতো রাজনীতিবিদের চাহিদা হবে, এটুকু বলতে পারি। সেই সময়ের অপেক্ষায় আছি, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। হ্যালো আজাদ আবুল কালাম, ধন্যবাদ আপনাকে। কে দেখছেন, যারা দেখছেন তারা, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা সবসময় আমার ফেসবুক লাইভ শেয়ার করেন, তারা একটু শেয়ার করে দেন, তাহলে অনেকেই দেখতে পারবে। না হলে আবার একই প্রশ্নের উত্তর মেসেজ করে জানতে চায় সবাই, মেসেজ করে, ফোন করে। তো বারবার না বলে হয়তো লাইভটা যদি দেখে ফেসবুক লাইভ, তাহলে অনেকে অনেকের প্রশ্নের জবাবগুলো পেয়ে যাবে। রাইট ম্যাম, রাকিব হাসান, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। সত্যি তো রাইট তো বলবোই, তাই না? ধন্যবাদ আপনাকে, সত্যি তো তাই, তাই না? কারণ আমাদের মতো রাজনীতিবিদের চাওয়া পাওয়ার কিছু থাকে না, আর আমরা ওইরকম ঘুষ দুর্নীতি করে সত্যি কথা পয়সা ইনকামের আমাদের প্রয়োজনও হয় না, আমরা জানিও না। কারণ আমরা জন্মের পর থেকে টাকা দেখে বড় হয়েছি, টাকার মধ্যে মানুষ হয়েছি। নিশ্চয়ই আমি একজন মেয়ে ব্যারিস্টার, একটা মফস্বল শহর থেকে একটা মেয়ে ব্যারিস্টার হলে কিরকম পরিবারে জন্ম নিতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের সকলেরই ধারণা আছে। তো আমাদের ওরকম না যে মানে ওই এমপি মন্ত্রী হয়ে টাকা কামাতে হবে, ওই চিন্তা আমাদের নেই, আমাদের প্রয়োজনও নেই। আমরা ছোটবেলা থেকেই জন্ম থেকেই টাকা দেখে বড় হয়েছি, আভিজাত্যের মধ্যে বড় হয়েছি। তো সুতরাং রাজনীতি করার একটাই উদ্দেশ্য, জনগণের জন্য কিছু করা, সাধারণ মানুষের জন্য কিছু করা, দুস্থ অসহায় মানুষের জন্য কিছু করা। সত্যি কথা আমি আগেও বলেছি, আজকে আবারও বলছি, আমার আপনারা জানেন আমার কোনো সংসার নেই, সন্তানাদি নেই। সত্যি কথা, আমি একা একজন মানুষ। জীবনটা আমি রাজনীতির জন্য বিলিয়ে দিতে চাই, রাজনীতির জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছি। সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে বাকি জীবনটা কাটাতে চাই। বাকি জীবনটা সাধারণ দুস্থ অসহায় মানুষের মাঝে কাটাতে চাই, দুস্থ অসহায় গরিব অসহায় সাধারণ মানুষের সেবা করে কাটাতে চাই। এবং শুধু তাই না, আগেও বলেছি, আজকে আবারও বলতেছি, মানুষ মাত্রই মরণশীল, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, কিংবা 20 বছর পরে হোক। আমার যেটুকুই আমার থাকবে তা সাধারণ দুস্থ অসহায় মানুষের মাঝেই বিলি করে দিয়ে যাব। আমি একটা ট্রাস্ট, আমার যেটুকুই থাকবে, আমার যতটুকুনি অর্থ সম্পদ থাকবে, সেটা একটা ট্রাস্টের মাধ্যমে আমি সাধারণ মানুষের মধ্যে দিয়ে যাব। আমার মৃত্যুর পরে সেটা ভোগ করবে দুস্থ অসহায় সাধারণ মানুষ। এটাই আমার ইচ্ছা, আমি আগেও বলেছি, আবারও বলছি। কারণ আমার নিজের কোনো সন্তানাদি নেই, আমি সত্যি কথা, আমার কোনো লাইবিলিটি নাই, আমার কোনো বার্ডেন নাই, মানে আমার যা কিছু থাকবে
যতটুকুই থাক, 1 টাকা থাক, 10 টাকা থাক, 5 টাকা থাক, 100 টাকা থাক, যেটুকুই থাক, যেটুকুই অর্থ সম্পদ থাক না কেন, সবটুকুই আমি ট্রাস্টের মাধ্যমে সাধারণ দুস্থ অসহায় মানুষের মাঝে দিয়ে যাব, এটাই আমার ইচ্ছা। এবং আমি আগেও বলেছি ফেসবুকের মাধ্যমে, আজকে আবারও বললাম আপনাদেরকে, আমি আমার আত্মীয় স্বজন সকলকে বলে রেখেছি, আমি যদি আর 10টা বছরও বাঁচি তাহলে আমি সবকিছু লিখিতভাবে ট্রাস্টের মাধ্যমে করে দিয়ে যাব। আর যদি আমি তার আগে আমার মৃত্যু হয় কোনো কারণে, তাহলে আমার যেন আত্মীয় স্বজন, আমার যারা থাকবে শুভাকাঙ্ক্ষী, তারা যেন আমার এই আশা পূর্ণ করে। আমার যা কিছুই থাকবে সবকিছু দুস্থ অসহায় মানুষ ভোগ করবে, এটাই আমার আশা। রাকিব হাসান, জি ম্যাম, আসসালামু আলাইকুম লিখেছেন। ওয়ালাইকুম সালাম। যারা যারা আছেন, সিভিক বল দেখছেন, ধন্যবাদ আপনাকে। অনেকে সালাম জানিয়েছেন, তাদেরকে ওয়ালাইকুম আসসালাম, তাদেরকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। যারা বিভিন্ন সময়ে ফেসবুকে, সাউন্ডটা একটু কম হচ্ছে ম্যাম, ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আসলে যারা বিভিন্ন সময় আমাকে ফোন করে এবং মেসেজ করে কিংবা মেসেঞ্জারে সালাম জানিয়েছেন, জানতে চেয়েছেন আমি কেমন আছি, তারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালো আছি। তাদেরকেও আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। সকলকে আমার সালাম এবং শ্রদ্ধা। আপনারা সকলেই ভালো থাকেন, আমি এইটুকুই শুধু চাই। আমার আসলে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নাই। তো আপনারা পাশে থাকলেই শক্তি পাই, সাহস পাই। আপনারা পাশে থাকলে সাধারণ মানুষের জন্য কিছু করার শক্তি, সাহস আসে, মানে মনে হয়। তো মামুন চৌধুরী দেখছেন একজন, এখন কি শোনা যাচ্ছে? রাকিব হাসান, সোহাগ, তুমি বোধহয় বেশ কিছু SMS করেছো, আমি পড়ার সুযোগ পাইনি, বাট তোমাকে ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছো, তোমার আব্বা আম্মা নিশ্চয়ই ভালো আছে। যারা দেখছেন সকলকে ধন্যবাদ। নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমাদের তীব্র গরমের পরে একটু এখন হালকা ঠান্ডা পড়েছে। সকলে যারা শিশু তাদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ দিনের বেলা অনেক গরম, রাত্রেবেলা আবার ঠান্ডা। বাচ্চাদেরকে এই সময়টা মানে একেবারেই সাবধানে রাখবেন। আরেকটা কথা বলি, করোনাতে দেখলাম যে আজকে অবশ্য দেখিনি কজন মারা গেছে, গতকাল বোধহয় 5 জন ছিল, এরকম 4 জন 5 জন করে এখন মারা যাচ্ছে। তাই বলে আপনারা ভাববেন না যে দেশ থেকে করোনা কিন্তু চলে গেছে। আর টিকা যেটা দেওয়া হয়েছে, ঠিক সকলেই টিকা দেবেন, কিন্তু এটা ভাববেন না যে টিকা দিলেই আপনার আর করোনা হবে না, এটা কিন্তু ঠিক না। টিকা দিলে আপনার ইমিউনিটি বাড়বে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কিন্তু তার মানে এই না যে আপনি করোনা আপনার আর হবে না। তো মৃত্যুর সংখ্যা কমে এসেছে, সংক্রমণের সংখ্যা কমে এসেছে বলেই আপনারা একেবারেই মানে আগের মতো জীবন যাপন করবেন না, এটা আমার সকলের কাছে অনুরোধ। কারণ করোনা অনেক জীবন কেড়ে নিয়েছে আমাদের, কারণ মানে দেশ থেকে করোনা কিন্তু যায়নি। সো স্বাস্থ্যবিধিটা মেনে চলুন। আমি দেখি ইদানিং কেউ স্বাস্থ্যবিধি মানে না। মাঝে মাঝে এখন তো মাস্ক বাইরে আমি যদি যাই, যখন পরে যাই, তখন আমার নিজেরই অস্বস্তি লাগে, লজ্জা করে যে কেউ মাস্ক পরে না, শুধু আমি পরে আছি। তো আমি কাউকে মাস্ক পরতে দেখি না, বেশিরভাগ মানুষকেই মাস্ক পরতে দেখি না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মনে চলবেন। মামুন চৌধুরী লিখন, আপু আপনার এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। না, এই সিদ্ধান্ত অনেক আগেরই, কারণ আমার তো সত্যি কথা সংসারও নেই, আমার সংসার সন্তানাদি কেউ নেই, কিছুই নেই। তো আমার যেটুকুই থাকবে সেটুকু আমি দুস্থ অসহায় মানুষের মধ্যে ট্রাস্ট করে দিয়ে যাব, এটা আমার ইচ্ছা, একান্ত ইচ্ছা। তো ট্রাস্ট করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে একটু, তো আইনগত কিছু ব্যাপার আছে। তো ইনশাল্লাহ, যদি বললাম তো, আমি 10টা বছরও যদি বেঁচে থাকি, আমার যেটুকুই থাকবে সেটা আমি ট্রাস্ট করে দিয়ে যাব, যে সেখান থেকে যে যা অর্থ আয় হবে সেটা সাধারণ দুস্থ অসহায় মানুষ, এতিম, বৃদ্ধ, যাদের দেখবার কেউ নেই, রাস্তাঘাটে পড়ে থাকে এরকম বৃদ্ধ, এবং এতিম বাচ্চা যাদের মা বাবা কেউ নেই, দুস্থ অসহায় পথকলি বাচ্চা কাচ্চা, সেটা দিয়ে তাদের ভরণ পোষণ হবে।
এটাই আমার ইচ্ছা। আর যদি হঠাৎ করে এর আগে কখনো ঠুস করে মরে যাই, তাহলে আত্মীয় স্বজন সকলকে বলে রেখেছি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মিয়া মুরব্বী অনেককে বলে রেখেছি যেন আমার এই ইচ্ছার প্রতিফলন হয়। বাকিটা আল্লাহ ভরসা। আমার নিয়তটা আমি করেছি, বাকিটা আল্লাহ ভরসা। আর আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও, একটু আমাকে ক্ষমতা দাও যেন আমি এই সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি, সাধারণ মানুষের জন্য যেন এমন কিছু করতে পারি যেন আমি মরেও শান্তি পাই। আমি একদম নিয়ত করেছি যেটার মধ্যে কোনো কোনো ভেজাল নেই বলতে গেলে, সত্যি কথা। খাস নিয়ত করেছি যে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে যে আমি বেঁচে থাকতে থাকতেই আমি কিছু যেন করতে পারি এইসব এতিম বাচ্চাদের জন্য, দুস্থ অসহায় মানুষদের জন্য। প্রয়োজনে নতুন একটা দল করেন, রাজনীতিতে অবস্থান রাখার আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি সেটাই সিদ্ধান্ত। দেখা যাক, আমি আর এই শুধু এই 2 মাস দেখব, বা জানুয়ারিতে নতুন আমার রাজনৈতিক ডিসিশন আপনারা জানুয়ারিতে জানতে পারবেন। কারণ আমি এই 2 মাস একটু ব্যক্তিগতভাবে খুবই ঝামেলার মধ্যে আছি, পারিবারিক এবং ব্যক্তিগতভাবে। আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে হালিম হাওলাদার। হ্যাঁ, এটাই সিদ্ধান্ত, তাছাড়া কি করব বলেন। কারণ আমার পরিবার, আমি যে পরিবারে, বুঝতেই পারছেন যে কোন কেমন পরিবার থেকে একটা মেয়ে ব্যারিস্টার হইতে পারে। তো আমার এমন না যে আমার যা কিছু আছে তা দিয়ে আমার মানে ভাই ব্রাদার বা হাবি যে তাদেরকে পালতে হবে তা না। আমার বাবার যা আছে সেটাই আমার ভাইয়ের ছেলে মেয়েরা খেয়ে শেষ করতে পারবে না। আমার বাবার আল্লাহ রহমত যথেষ্টই আছে। তো সেটাই আমার বাবার যেটা পাবে আমার ভাই, সেটাই সে খেয়ে শেষ করতে পারবে না, তার ছেলে মেয়ে খেয়ে শেষ করতে পারবে না। তাহলে আমারটা কেন আমি 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 সেরকম করব না বলেন। অনেক অনেক শুভকামনা এবং জানিয়েছেন একজন আসিফ ইকবাল। আল্লাহ আপনার সহায় হন প্রিয় নেত্রী। ধন্যবাদ, আপনি সবসময় প্রিয় নেত্রী বলে সম্বোধন করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুসন্ধান টিভি শুভকামনা জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। না, সেটাই আমার তো মানে আমার অর্থ সম্পদের তো আমার পরিবারের কোনো দরকার নেই। আমার এমন কোনো অর্থ সম্পদ সত্যি কথা নেই। জীবন চলবার জন্য যতটুকু ওইটুকুই, তো যেটুকুই থাক, বললাম তো 10 টাকা থাকলে 10 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা, 50 টাকা থাকলে 50 টাকা, 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা, যেটুকুই থাকবে। আমার পরিবারের তা প্রয়োজন নেই। আমার আল্লাহ রহমত আমার পরিবারের অনেক আছে, যথেষ্টই আছে। আমার বাবার যথেষ্টই আছে, সেটা দিয়ে আমার ভাই, একটাই ভাই, আমরা 1 ভাই 1 বোন। আমার একটাই ভাইয়ের 1টা ছেলে 1টা মেয়ে। আমার বাবার যা থাকবে সেটা সে তার ছেলে মেয়ে ভোগ করেই শেষ করতে পারবে না। তো আমার যদি আমি যা নিয়ত করেছি সেটা যদি আমি করে মরতে পারি, তাহলে হয়তো আমার আত্মা শান্তি পাবে। অথবা যদি আমি মরে যাই হুটটুস করে, তাহলে যদি আমার আত্মীয় স্বজন সকলে মিলে আমার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করে, তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। আর কি, মানুষের জীবনটা এত মানে ঠুনকো, এই ঠুনকো জীবন নিয়ে মানুষ কত বাহাদুরি করে, মানুষের বাহাদুরির সীমা নেই। মানে কি বলবো, এই জীবনে মানুষের কিসের এত চাহিদা? আমার এত চাহিদা নেই। আমার শুধু জীবনটা ভদ্রভাবে চলতে পারলেই হয়। আমার এত চাহিদা নেই ভাই। আপনি তা কি, আপনি যা তাতে আবার সক্রিয় হলেন না কেন? একই কথা কেন প্রশ্ন করেন বারবারে ভাই, বুঝি না। প্রত্যেকটা টক শোতে, প্রত্যেকটা লাইভেই আমি বলছি, তারপরেও আপনারা একই কথা ঘুরে 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 জিজ্ঞেস করেন। এ কেমন আজব কথা! দয়া করে এই জাপাতে সক্রিয় হলেন না কেন, জাপাত করলেন না কেন, এই কথাটা আমাকে আর বললেন না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে উত্তর দিতে দিতে, আর পারবো না ভাই বলতে। আচ্ছা, জাপা তো আমার বাবার ঘরের সম্পত্তি না, তাই না? যে আমি চাইলেই সেখানে জোর করে গিয়ে কাজ করতে পারবো। জাপার যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি যদি না চান, তা আমি জাপাত কি আমার বাবার ঘরের সম্পত্তি যে আমি জোর করে গিয়ে সেখানে কাজ করব, জোর করে যাব সেখানে? জোর করে তো যাওয়া যাবে না ভাই। যা হোক,
কেউ কিছু জানতে চান কিনা বলে রাখি, ফেসবুক আমার ডিভাইস যেটা দিয়ে আমি লাইভ করছি, ডিভাইসের সম্ভবত চার্জ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সরি, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ কিছু মনে করবেন না, হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে চার্জ। তো সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কথা বলছি, আপনাদের সঙ্গে যুক্ত আছি। বাট যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। অনেকেই দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন শুনছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এতক্ষণ পুরো আধা ঘন্টা সেই পরিকল্পনা নিয়েই কথা বলেছি ভাই ফেরদৌস আলম। প্রথম দিকের লাইভের প্রথম দিকের ভিডিওটা দেখে নিন, তাহলে পরিকল্পনাটা জানতে পারবেন। আপনাকে জানি সবসময় ফলো করি ম্যাম, বিশেষ করে আপনার হাতের তৈরি রান্না। হ্যাঁ, আমি রান্না করতে পছন্দ করি, কাজের ফাঁকে ফাঁকে একটু করে রান্নার এক্সপেরিমেন্ট করি। আমি কিন্তু বাসায় নিজের রান্না নিজেই করি। আমার বাসায় কিন্তু কাজের লোক আছে, কিন্তু কাজের লোক শুধু কেটে টেটে দেয়, রান্না কিন্তু আমি নিজ হাতে করি। আমার রান্না কোনো কেউ করে না, আমার রান্না আমি নিজেই করি। শুধু আমার না, আমি রান্না করি আমার মার জন্য, আমি রান্না করি আমার চাচির জন্য, আমি রান্না করি আশেপাশের মিয়া মুরব্বী বয়স্ক মানুষ তাদের জন্য, আমি রান্না করি আমার ভাতিজা ভাতিজি আত্মীয় স্বজন, মাঝে মাঝে প্রায় সময়ই আমি মানুষজনকে রান্না করে করে খাওয়াই। ভালো লাগে আমার রান্না করে মানুষকে খাওয়াতে। তো মানে সময় পেলেই রান্না করি, সময় পেলে না, সবসময়ই রান্না করি, প্রতিদিনই রান্না করি। সত্যি কথা, রান্না করতে পছন্দ করি। আসলে পছন্দ করি কিনা জানি না, সময় কাটাই, এটাও হতে পারে। যখন সত্যি কথা, আমি বারেট ল করার পর থেকে, বারেট ল করার আগে স্টুডেন্ট লাইফে রান্না করে খেতে হতো যখন পড়াশোনা করতাম। এরপরে বারেট ল করার সময় থেকে রান্না করা বাদ দিয়েছি। গত 2 বছর আগ পর্যন্ত কিন্তু আমি রান্না একদমই টোটালি অফ ছিল, একদমই টোটালি রান্না অফ। 2 বছর রান্না করিনি, আবার রান্না করি এই যে গত 2 বছর ধরে। পলাশিপাড়া গ্রাম ইয়েতে আছি তো, গাইবান্ধায় আছি তো, তো একটু রান্না টান্না করে সময় কাটাই আর কি। তবে হ্যাঁ, পল্লীবন্ধু যখন করে আসতেন আমার বাসায়, সে অনেক আগে থেকেই, যখন থেকে আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি, তো বারেট ল করে আসার সঙ্গে সঙ্গেই 3-4 মাস পর থেকেই রান্না করতাম। শুধু তখন যখন পল্লীবন্ধু আমার বাসায় দাওয়াত খেতে আসতেন, যেদিন করে এসে সাহেব আমার বাসায় দাওয়াত খেতে আসতেন, আমি সেদিন নিজ হাতে রান্না করতাম। শুধু সেদিন না, স্যারের জন্য খাবার রেডি করতাম আমি 7 দিন আগে থেকে। নিজের হাতে মাছটা পর্যন্ত কাটতাম, নিজের হাতে মাংস মুরগি সব নিজের হাতে কাটতাম, নিজের হাতে রান্না করতাম। কারণ সত্যি কথা, কোনো কিছু কাজের লোকের উপরে ছেড়ে দিতাম না। আর আমার রান্না ঈশ্বর সাহেব খুবই মজা করে খেতেন, খুবই পছন্দ করতেন, খুবই মানে আয়েশ করে খেতেন পল্লীবন্ধু আমার রান্না। আপনারা নিশ্চয়ই ফেসবুকে ছবি টবিগুলো দেখেই সেটা বোঝেন। উনি খুবই পছন্দ করে খেতেন আমার বাসায়, আমার হাতের রান্না খেতে উনি খুবই পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন। তা আমার জীবন সার্থক যে আমি এসএস সাহেবের মতো মানুষকে রান্না করে খাওয়াতে পেরেছি। প্রায় মানে সত্যি কথা, আমি কিন্তু ওনাকে খুব একটা নিজে থেকে দাওয়াত করতাম না, উনি নিজে থেকে দাওয়াত নিতেন। তো আমি আমার জীবনের সার্থকতা যে আমি তার মতো মানুষকে রান্না করে খাওয়াতে পেরেছি, এটা আমার জীবনের একটা চরম সার্থকতা। হয়তো আর কোনোদিন রান্না করে খাওয়াতে পারবো না পল্লীবন্ধুকে, চাইলেও আর কোনোদিন রান্না করে খাওয়াতে পারবো না। তিনি ওপারে চলে গেছেন আমাদেরকে ছেড়ে।